একদম বেসিক থেকে জিওমেট্রি স্টার্ট করছি, একদম বেসিক থেকে বলতে পয়েন্ট থেকে স্টার্ট করব। ওকে, একদম পয়েন্ট থেকে স্টার্ট করবে জিওমেট্রি। আচ্ছা, আগে জেনে নি জিওমেট্রি কাকে বলে। জিওমেট্রি বলছে ইজ এ ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স দ্যাট ডিলস উইথ, না কিসের উপরে ডিল করে, শেপ, অ্যাঙ্গেল, ডাইমেনশন অ্যান্ড সাইজ অফ এ ভ্যারাইটি অফ থিংস উই সি ইন এভরিডে লাইফ। ঠিক আছে, জিওমেট্রি এখানে 2D শেপের হতে পারে। এক্সাম্পল দিয়ে দিয়েছে কি কি না এখানে, ট্রাইঙ্গেল, স্কোয়ার, রেক্টাঙ্গেল, সার্কেল আর অলসো কল্ড ফ্যাট শেপ। এই ফ্যাট শেপের উপরে আমরা কাজ করব। ঠিক আছে, এখনো 3D শেপের উপরে কাজ করব না, 3D শেপের উপরে কিন্তু কাজ করছি না, 2D শেপের উপরেই আমরা কাজ করব এখন। 2D মানে ডাইমেনশন থাকছে বলছে জিওমেট্রিতে, মানে দুটো ডাইমেনশন থাকবে। ঠিক আছে, দুটো ডাইমেনশন কি কি 2D তে, লেন্থ আর ব্রেথ। আচ্ছা, পয়েন্ট থেকেই শুরু করি আমি। পয়েন্ট যদি বলি, এই একটা পয়েন্ট আমি এখানে আঁকলাম, তো এই পয়েন্টটা কি হচ্ছে ভাই, পয়েন্টের আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ডাইমেনশন থাকছে না, নো ডাইমেনশন, নো ডাইমেনশন, কোনো ডাইমেনশন নেই একটা পয়েন্টের। কিংবা আমি বলতে পারি যে এই পয়েন্টটা যে আমি এখানে আঁকলাম, এই পয়েন্টটাকে আরেকটা ভাবে ডিফাইন করতে পারি, সার্কেল। সার্কেল হ্যাভিং হ্যাভ জিরো রেডিয়াস, জিরো রেডিয়াস, একটা সার্কেল যেটার কিনা কোনো রেডিয়াস নেই ভাই, সেটাই হচ্ছে একটা পয়েন্ট। আচ্ছা, 2D শেপ বললাম, 2D শেপ কিরকম হতে পারে, মানে প্লেন জিওমেট্রিতে আমরা দেখছি, প্লেন জিওমেট্রিতে কি হচ্ছে, স্কোয়ার হতে পারে, রেক্টাঙ্গেল, ট্রাইঙ্গেল, সার্কেল, এইগুলোই হচ্ছে আমাদের কাছে প্লেন জিওমেট্রির মধ্যে পড়ছে, মানে 2D শেপ এইগুলোই, এগুলো নিয়েই আমরা কাজ করব। ওকে, এবার দেখো তারপরে পয়েন্ট চলে আসে। পয়েন্ট, পয়েন্ট নিয়ে বললাম নাকি, পয়েন্ট কি হচ্ছে, যার জিরো রেডিয়াস থাকছে, একটা সার্কেল, আর যার কোনো ডাইমেনশন থাকছে না। আচ্ছা, তারপরে পয়েন্টের পরে লাইন। আচ্ছা, পয়েন্টের পরেই লাইন কেন আসছে, না লাইন কিভাবে আমরা তৈরি করি, লাইন তৈরি করি এরকম একটা পয়েন্ট নিই, এইদিকে আর একটা, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এই দুটোকে আমি যদি মিলিয়ে দিই তাহলে এখানে ভাই একটা লাইন পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, লাইন কি শুধু এরকমই হয়? না, লাইন দু রকমের হয়। একটা হচ্ছে স্ট্রেট লাইন, একটা হচ্ছে কার্ভ লাইন। তুমি বললে যে এইখানে একটা এ পয়েন্ট নিলাম, এইখানে আর একটা বি পয়েন্ট নিলাম, নিয়ে আমি একটা দাগ কেটে দিলাম, তার মানে এটা কি হলো ভাই, এটা তো একটা স্ট্রেট লাইন হলো, তাই না? আমি বললাম যে এখানে লাইন তো আমি এইভাবেও লিখতে পারি, আঁকতে পারি ভাই, এইভাবেও আঁকতে পারি, এইভাবেও আঁকতে পারি, পারি তো, আবার উপর থেকে নিয়ে এইভাবেও আঁকতে পারি, আমার ইচ্ছা। তখন তুমি বলবে যে এইগুলো কি হয়ে গেল, এইগুলো কার্ভ লাইন হয়ে গেল। কিন্তু এই সোজা, সোজা যে দাগটা টানলাম, এইটা কি হয়ে গেল, এটা স্ট্রেট লাইন হয়ে গেল। তো স্ট্রেট লাইনের ডেফিনেশন অ্যাকচুয়ালি কি হচ্ছে, মানে দুটো পয়েন্টের মধ্যে এ আর বি, দুটো আমি যদি পয়েন্ট এখানে নিয়ে নিই, এই দুটো পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, যে শর্টেস্ট ডিস্টেন্স পাচ্ছি, এটাকেই বলা হচ্ছে স্ট্রেট লাইন। ওকে, মানে লাইন বলতে কি বুঝলাম, লাইন বলতে কি বুঝলাম আমরা, জয়েন অফ পয়েন্টস, তাই তো, জয়েন অফ পয়েন্ট, এটাকেই আমরা লাইন বুঝলাম। আচ্ছা, তার মানে এই যে আমি দুটো এই পয়েন্ট আঁকলাম, তার মানে এই দুটো পয়েন্ট দিয়ে তোমাকে যদি বলা হয় যে এই দুটো পয়েন্ট দিয়ে কতগুলো লাইন আমি ড্র করতে পারবো, যদি বলে কতগুলো লাইন ড্র করতে পারবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে ইনফাইনাইট। ইনফাইনাইট নাম্বার অফ লাইন ক্যান বি পাস থ্রু টু পয়েন্টস।
দুটো পয়েন্ট থেকে ভাই ইনফাইনাইট লাইন আমি টানতে পারবো, কিন্তু যদি বলে স্ট্রেট লাইন কত টানতে পারবো, তাহলে তো একটাই। ওকে, তাহলে একটাই স্ট্রেট লাইন টানতে পারবো। কিন্তু যদি লাইনের কথা বলে, তখন স্ট্রেট লাইন কার্ভ লাইন দুটোকেই বোঝাচ্ছে, সেই জন্য ইনফাইনাইট নাম্বার অফ লাইন টানতে পারবো। যে লাইনের ডেফিনেশন বললাম, এখান থেকে আরেকবার দেখে নিও। মানে একটা লাইন আমি যদি বলি, দেখো এখানে আর একটা জিনিস বলা আছে, আর আর এস দুটো পয়েন্ট আমি আঁকলাম, এখান থেকে একটা লাইন ভাই চলে গেল। তার মানে এটার কি কোনো এন্ডিং পয়েন্ট আছে? না, নেই। এটার এন্ডিং পয়েন্ট নেই, লাইনটা এইভাবে চলেই যাচ্ছে। ওকে, তার মানে এখানে কি বলছে ভাই, যে এটার লেন্থ কি হবে? ইনফাইনাইট। ইনফাইনাইট লেন্থ হচ্ছে, ঠিক আছে। কেন? কেন ইনফাইনাইট লেন্থ হচ্ছে? কেননা এটার কোনো এন্ডিং পয়েন্ট নেই। এটার কোনো এন্ডিং পয়েন্ট নেই। ওকে, হুম। এবার দেখো, স্ট্রেট লাইন কি বললাম আমি? স্ট্রেট লাইন কি বললাম? স্ট্রেট লাইন বললাম ডিস্টেন্স ডিস্টেন্স বিটুইন এনি টু পয়েন্টস মাস্ট বি শর্টেস্ট। মানে এই দুটো পয়েন্ট আমি আঁকলাম, এই দুটো পয়েন্ট দিয়ে লাইন চলে গেল, ঠিক আছে। তার মানে এইখান থেকে কি দেখতে পাচ্ছি, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুটোর মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স আছে, ওইটাই ভাই স্ট্রেট লাইন হিসাবে কাউন্ট করছি আমরা, ঠিক আছে। কেননা এরকম দুটো পয়েন্ট যদি থাকে, এরকম তো ঘুরে আসতে পারি এখানে, কিংবা এরকম ঘুরে যেতে পারি আমরা, কিন্তু এটা কি শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে? না। লেন্থ আমি যদি কাউন্ট করি, তাহলে এটাই সব থেকে শর্টেস্ট হচ্ছে, এই জন্যই এটাকে স্ট্রেট লাইন বলা হচ্ছে। আচ্ছা, এর পরে যেটা চলে আসে, সেটা হচ্ছে ধরো এরকম একটা লাইন আঁকলাম আমি, লাইনের এখানে দুটো পয়েন্ট বললো যে এ বি। ওকে, এইটাকে কি বলা হচ্ছে? লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্ট। কেন লাইন সেগমেন্ট বলা হচ্ছে? কেননা এই লাইনটাকে আমি নির্দিষ্ট করে দিলাম, এরকম একটা লাইন চলে গেছে, এ আর বি পয়েন্ট দিয়ে আমি নির্দিষ্ট করে দিলাম যে এইটার এন্ডিং পয়েন্ট আছে, এটার এন্ডিং পয়েন্ট আছে না। কি কি এন্ডিং পয়েন্ট? এ আর বি, এই দুটোই এন্ডিং পয়েন্ট। মানে এখান থেকে স্টার্ট করে এত পর্যন্ত যেতে পারো, এটাকেও এন্ডিং পয়েন্ট বলতে পারো, এটাকেও এন্ডিং পয়েন্ট বলতে পারো। ওকে, তো এটার এন্ডিং পয়েন্ট আছে এ আর বি। মানে কি বুঝতে পারছি, এন্ডিং পয়েন্ট থাকা মানে এইটার লেন্থ ফাইনাইট, এটার লেন্থ ফাইনাইট। ওকে, মানে এটার লাইন সেগমেন্ট যখনই বলে দেবে, তখন বুঝবো যে এটার একটা ফাইনাইট লেন্থ আছে। কিন্তু একটা যদি লাইন বলা হয়, তাহলে সেই লাইনের কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে না, লাইনটা চলেই যাচ্ছে অনন্তকাল পর্যন্ত। লাইন সেগমেন্ট মানে এটার এন্ডিং পয়েন্ট আমি ফিক্সড করে দিলাম। লাইন সেগমেন্ট কিভাবে লেখা হয়? এ বি, এটার মাথায় এরকম একটা দাগ দিয়ে দেবে, তার মানে এটা হচ্ছে সিম্বল লাইন সেগমেন্টের। এবার দেখো নেক্সট কনসেপ্ট, এই একটা লাইন আছে আমার কাছে। ওকে, এবার তারপরে বললাম যে ধরো বললাম যে এটা হচ্ছে একটা তার আছে আমার কাছে, ঠিক আছে, তার। এই তারটা দুমড়ে মুচড়ে আমি এরকম বানাতে পারি, পাকিয়ে টাকিয়ে এরকম একটা ট্রাইঙ্গেল বানিয়ে দিলাম, আমি একটা শেপ পেয়ে গেলাম। এই তার থেকেই আমি কি পেলাম না, একটা শেপ পেয়ে গেলাম, ট্রাইঙ্গেল। ওকে, তারপরে আমি বললাম যে এই ট্রাইঙ্গেল বানানো আছে, এটাকে আবার আমি সোজা বানাতে পারবো। আবার সোজা বানিয়ে আমি বললাম যে আর একটা এরকম আমি ফর্ম বানিয়ে দিই, একটা স্কোয়ারের ফর্ম বানিয়ে দিই। ওকে,
স্কোয়ারের ফর্ম বানাতে পারি, সেই লাইন দিয়েই কিন্তু আমি বানাচ্ছি, মানে এইটুকু লেন্থ দিয়েই আমি বানাচ্ছি, একটা স্কোয়ার বানিয়ে দিলাম। তারপর আমি বললাম যে 5টা বাহু বানাবো, একটা পেন্টাগন বানিয়ে দিই আমি। ওকে, তারপরে বললাম যে একটা হেক্সাগন বানিয়ে দিই আমি, হেক্সাগন বানিয়ে দিই। তারপরে বললাম যে একটা আমি সার্কেল বানিয়ে দিই, এই লাইন দিয়েই বানাচ্ছি। মানে আমি কি দেখতে পাচ্ছি, এই একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের লাইন, এই দৈর্ঘ্যের লাইন দিয়েই আমি বিভিন্ন শেপ আমি ড্র করতে পারছি। তার মানে এইটুকু বলতে পারি যে এই শেপ গুলোর পেরিমিটার সেম, এই শেপ গুলোর কি হচ্ছে, পেরিমিটার, পেরিমিটার সেম, তাই তো? যদি পেরিমিটার সেম হয় তাহলে কি হবে, দেখো আমি এই লাইন দিয়েই মানে এইটুকু লেন্থ দিয়েই এ বি, এইটুকু লেন্থ দিয়েই সবগুলো বানাচ্ছি। তার মানে এইখানে যে লাইন আছে এটার এরিয়া কত ছিল ভাই, এটার এরিয়া 0 ছিল। যখন আমি ট্রাইঙ্গেল করে দিলাম তখন কি হচ্ছে, এই লাইন এটাকে বাউন্ড করছে এই দুটো বাহু দিয়ে। তার মানে ভাই এইটার কিছু একটা এরিয়া আছে। তাহলে এরিয়া কি হচ্ছে, এরিয়া যখন সেম পেরিমিটার থাকছে তখন বাহু যত আমি বাড়াতে থাকবো এরিয়া ইনক্রিজ করবে। এটা একটা কনসেপ্ট, এটা মনে রাখতে হবে। এরিয়া কি করবে না, ইনক্রিজ করবে যদি সেম পেরিমিটার হয়। ওকে, এবার ধরো তোমাকে এখান থেকে এরকম কোশ্চেন দেবে, আহ, এখানেই লিখে দিচ্ছি। ধরো বললো দেয়ার ইজ a rope of length 15 সেমি, we formed triangle, pentagon and circle from this, from this। তাহলে বলছে যে ফ্রম দিস হ্যাভিং এরিয়া, তাহলে এরিয়া, এরিয়ার উপরে কি এফেক্ট পড়বে তোমাকে এখানে সাজাতে বললো। মানে ট্রাইঙ্গেল, কি কি করছি আমি, ট্রাইঙ্গেল, পেন্টাগন আর সার্কেল, তো এগুলোর এরিয়ার উপরে কি এফেক্ট পড়বে। ভাই সব থেকে বড় এরিয়া কার হবে, সার্কেলের। আচ্ছা সার্কেলের সব থেকে বড় এরিয়া কেন হচ্ছে, কারণ এই সার্কেল কি দিয়ে তৈরি হচ্ছে ভাই, ইনফাইনাইট পয়েন্ট দিয়ে তৈরি হচ্ছে। ওকে, আর এটাকে যখন আমি এরকম ঘুরিয়ে গোল করে দেবো তখন অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে এখানে 360 ডিগ্রি। এই জন্য সার্কেলের এরিয়া সবসময় বড় হবে। তারপরে পেন্টাগন, তারপরে পেন্টাগন, তারপরে ট্রাইঙ্গেলের এরিয়া সব থেকে ছোট হবে। বোঝা গেল? এবার ধরো এরকম কোশ্চেন দিতে পারে, এখানটাই লিখে দিচ্ছি। বলছে দেয়ার আর সার্কেল, হেক্সাগন অ্যান্ড ট্রাইঙ্গেল হ্যাভিং সেম পেরিমিটার বলছে। দেন লোয়েস্ট এরিয়া কার হবে, লোয়েস্ট এরিয়া কার হবে ভাই, তার মানে ট্রাইঙ্গেল দেখতে পাচ্ছি, তাই তো ট্রাইঙ্গেলের এরিয়া সব থেকে কম হবে। তারপরে দেখতে পাচ্ছি হেক্সাগন আছে, তারপরে হেক্সাগনের এরিয়া হবে, তারপরে সার্কেলের এরিয়া হবে। তার মানে লোয়েস্ট এরিয়া কার পেলাম আমি, ট্রাইঙ্গেলের পেলাম। ওকে, এরপরে নেক্সট কনসেপ্ট চলে এসো, লাইন সেগমেন্ট বলে দিলাম। রে, রে কি হচ্ছে ভাই, রে কিছুই না, একটা দিকে, যে কোনো এই একটা দিকে এরকম বাড়তেই থাকছে, অনন্তকাল পর্যন্ত এরকম বাড়তেই থাকছে। মানে আর থেকে শুরু হলো, আর থেকে শুরু হয়ে এই দিকে এস কে ক্রস করে এরকম বাড়তেই থাকছে, এটাকেই বলা হচ্ছে রে। আচ্ছা কোলিনিয়ার পয়েন্ট, তারপরে কোলিনিয়ার পয়েন্টে কি বলছে এখানে, মানে একটা লাইন আছে, এই লাইনের উপরে দেখো এখানে আরেকটা লাইন এ বি, এই লাইনের উপরে দুটো পয়েন্ট আছে। তারপরে এখানে পি পয়েন্ট আছে, কিউ পয়েন্ট আছে, আর আছে, এস আছে আর টি আছে। তাহলে কি বলছে, কোলিনিয়ার পয়েন্টে অবজার্ভ
দ্য অ্যাডজেসেন্ট ফিগার অল দ্য অ্যান্ডস আর ওয়ার্কিং অ্যান্ড স্ট্রেট লাইন, মানে বলছে পিঁপড়েগুলো একটা স্ট্রেট লাইনের দিকে থাকছে। দেয়ার বলছে থ্রি অর মোর পয়েন্টস অন লাই অন এ সিঙ্গেল লাইন আর সেড টু বি কোলিনিয়ার পয়েন্টস। ওকে, ইন দ্য অ্যাডজেসেন্ট ফিগার পয়েন্ট বলছে এ সি ই ডি এফ ডি আর কোলিনিয়ার। এগুলো দেখতে পাচ্ছ, এ বি সি, তারপরে ই এফ ডি, এইগুলো বলছে কোলিনিয়ার, মানে একটা লাইনের উপরেই এগুলো আছে। এই যে পি কিউ আর এস টি, এগুলোকে কোলিনিয়ার বলতে পারবো? পারবো না, কেননা এইগুলো ভাই একটা স্ট্রেট লাইনের উপরে ফর্ম করছে না। বুঝা গেল? তো তেমন ভাবে নন কোলিনিয়ার পয়েন্ট বলে দিয়েছে। নন কোলিনিয়ার পয়েন্ট মানে কি হচ্ছে, এগুলোকে নন কোলিনিয়ার বলবো। যেগুলো লাইনের উপরে আছে এইগুলোকে কোলিনিয়ার বলবো, মানে একই লাইনের উপরে আছে। এখানে প্লেন ফিগারের কতগুলো উদাহরণ দিয়েছে, যে প্লেন সারফেস আমরা কোথায় পাচ্ছি। যেমন বইয়ের উপরে সারফেস, এটা হচ্ছে প্লেন সারফেস। টেবিলের উপরে বলছে, তাস বলছে, গাছের গুড়ি এখানে কাটার পরে বলছে। যাই হোক, তো এ কাজ নেই আমার। টাইপস অফ লাইনে বলে দিলাম দুটো টাইপের হতে পারে, একটা হচ্ছে স্ট্রেট লাইন আর একটা হচ্ছে কার্ভ লাইন। নাম্বার টু দিয়ে দিতে হবে কার্ভ লাইন, বলে দিলাম প্রথমেই। আচ্ছা, কার্ভ লাইন দিয়ে কি তৈরি করতে পারছি? সার্কেল তৈরি করতে পারছি। কার্ভ লাইন দিয়ে আমরা কি তৈরি করতে পারছি? সার্কেল তৈরি করতে পারছি। এবার লাইনের প্রকার ভেদে চলে আসি। ওকে, লাইনের প্রকার ভেদে প্রথমটা দেখো, প্যারাল লাইন। প্যারাল লাইনে কি বলছে, ধরো এরকম একটা লাইন আর এরকম একটা লাইন, দুটো লাইন আমরা টানলাম, এই দুটোকে কি প্যারাল লাইন বলতে পারবো? না, তখনই প্যারালাল লাইন বলতে পারবো লাইনটা যখন শুরু হচ্ছে, এইখানে এই যে ডিস্টেন্সটা যদি কে থাকে, তাহলে এই ডিস্টেন্সটা কনস্ট্যান্ট থাকতে হবে সব সময়। এখানে কে ডিস্টেন্সই থাকতে হবে এই দুটোর মধ্যে, তবেই এটাকে প্যারালাল লাইন বলতে পারবো। যদি লাইন এরকম আসলো এরকম আসলো, এখানে তো দেখতে পাচ্ছি কে ডিস্টেন্স আছে, কিন্তু এখানে এরকম হয়ে গেল লাইনটা, এখানে এরকম হয়ে গেল, এখানে কি কে ডিস্টেন্স পাচ্ছি আমরা? পাচ্ছি না। লাইন দুটো একসাথে মিলে গেছে, তাহলে এইটাকে প্যারালাল লাইন বলতে পারবো না। এইটাকে প্যারালাল লাইন বলতে পারবো, যেখানে দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকবে, সেইটাকে বলা হচ্ছে প্যারালাল লাইন। মানে কি বুঝলাম? মানে এইটুকু বুঝলাম যে ডিস্টেন্স ডিস্টেন্স between two parallel two parallel lines is always constant। দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্স সবসময় কনস্ট্যান্ট থাকতে হবে। ওকে, এরপরে ট্রান্সভার্সাল লাইন। ট্রান্সভার্সাল লাইন কোনটাকে বলছে? না, একটা অপরের উপর দিয়ে কেটে যাচ্ছে, আর কিছুই না। এটাকে বলছে, মানে ইন্টারসেক্ট করতে হবে দুটো লাইন, সেটাকেই আমরা কি বলছি? ট্রান্সভার্সাল লাইন। মানে এখান থেকে আরেকটা ডেফিনেশন আমরা বলতে পারি যে লাইন which are not parallel। কেননা প্যারাল লাইনের এক্সাম্পল আমরা জানলাম, যে প্যারাল লাইন কাকে বলে, ডেফিনেশন জানলাম। তার মানে লাইনস হুইচ আর নট প্যারাল আর কল্ড ট্রান্সভার্সাল লাইন। ওকে, বলতে পারি। এরপরে দেখো কনকারেন্ট লাইন। কনকারেন্ট লাইন কাকে বলছে? মানে ট্রান্সভার্সালে কি দেখলাম, এরকম দুটো কাটছে, তাই তো? এই সেম পয়েন্ট দিয়ে আরো ভাই লাইন এখান থেকে কেটে যাচ্ছে, মানে দুইয়ের বেশি লাইন যদি এই একটা বিন্দু দিয়ে ক্রস করে, তাহলে সেটাকে বলা হচ্ছে কনকারেন্ট লাইন। ওকে, দেখো বলে দিয়েছে মোর দ্যান টু লাইন্স পাসিং থ্রু এ সেম পয়েন্ট আর কল্ড কনকারেন্ট লাইন। দুটোর বেশি কাটছে, তিনটে হয়ে গেলে এই ভাই এটাকে কনকারেন্ট লাইন বলে দেবো। এখানে দেখো অনেকগুলো লাইন এই একটা বিন্দু দিয়েই কেটে গেছে, তার মানে এই লাইনগুলো কি?
কনকারেন্ট লাইন। দুটোর বেশি কাটছে এই জন্যই কনকারেন্ট। যদি দুটো কাটে তাহলে সেটাকে ট্রান্সভার্সাল বলবো, আর যদি একদম না কাটে তাহলে সেটা প্যারালাল লাইন বলবো। তারপরে দেখো কোইন্সিডেন্ট লাইন। কোইন্সিডেন্ট লাইন কাকে বলছে? একটা লাইনের উপর দিয়ে আর একটা লাইন আছে, একটা লাইনের উপর দিয়ে আর একটা লাইন আছে, এগুলোকে বলা হচ্ছে কোইন্সিডেন্ট লাইন। দেখো বলে দিয়েছে ইফ অল পয়েন্টস অন এ লাইন আর অলসো অন অ্যানাদার লাইন দেন বোথ লাইনস আর কল্ড কনকারেন্ট লাইনস। মানে এরকম দুটো লাইন আমি যদি কাটি, তো আমি বললাম যে এখানে এ বি দুটো পয়েন্ট ছিল, এখানে সি ডি আরো দুটো পয়েন্ট ছিল, তো দুটো পয়েন্ট দিয়েই আমি দুটো লাইন কাটলাম, একটা লাইনের উপর আর একটা লাইন। তার মানে এদের মধ্যে কমন পয়েন্ট থাকবে, কমন পয়েন্ট থাকবে। তো এই কমন পয়েন্ট থাকলেই এইটাকে বলা হচ্ছে কোইন্সিডেন্ট লাইন। আচ্ছা তুমি বলতে পারো যে এগুলোর ডেফিনেশন আমি কেন করবো, তাই না? এগুলোর ডেফিনেশন তো পরীক্ষায় দেবে না, তো ডেফিনেশন আমি কেন জানবো এটা? ভাই যখন তোমাকে কোশ্চেনে বলে দেবে যে কোইন্সিডেন্ট লাইন, ধরো কোশ্চেনে লেখা আছে, তুমি কোইন্সিডেন্ট লাইনের ডেফিনেশনই জানো না, তখন কি হবে? তখন তো অঙ্কটাই করতে পারবে না, তাই না? তো এই জন্য ডেফিনেশন জানাটাও জরুরি। যদি মনে করো আমার কাজে লাগবে না, আমি জানবো না, তাহলে ভাই ফেসে যাবে। অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কি বলছে ভাই? When two straight line meets at a point, then they have slope between each other. That slope is angle. মানে ভাই এই দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট দিলাম, দুটো লাইন এখান থেকে আমি জোড়া লাগিয়ে দিলাম, এখানে একটা স্লোপ তৈরি করলো, এইটাকেই বলা হচ্ছে অ্যাঙ্গেল, যেটাকে আমরা থিটা দিয়ে নাম দিই। এবার চলে আসবো টাইপস অফ অ্যাঙ্গেলে। ভাই অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল কাকে বলছে? মানে এই মাঝখানেরটা আমি যদি থিটা ধরি, তো থিটার কন্ডিশন কি হতে হবে? 0 ডিগ্রির থেকে বড় হতে হবে, 90 থেকে ছোট হতে হবে। মানে 1 ডিগ্রি থেকে শুরু করে 1 ডিগ্রি বলতে পারি এটাও একটা অ্যাকুইট অ্যাঙ্গেল, 60 ডিগ্রি বলতে পারি অ্যাকুইট অ্যাঙ্গেল, 45 বলতে পারি অ্যাকুইট, 30 বলতে পারি অ্যাকুইট অ্যাঙ্গেল। মানে 90 ডিগ্রির থেকে ছোট হচ্ছে কিন্তু 0 ডিগ্রির থেকে বড় হচ্ছে, তো সেই অ্যাঙ্গেল গুলোকে আমরা বলি অ্যাকুইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল কাকে বলে তোমরা সবাই জানো, মানে এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ভাই রাইট অ্যাঙ্গেল বলা হয়, কিংবা এটাকে পারপেন্ডিকুলারও বলা হয়। অবটিউজ অ্যাঙ্গেল কোনটাকে বলছে? না 180 থেকে এবার ছোট হচ্ছে, মানে 90 থেকে তো বড় হচ্ছে কিন্তু 180 থেকে ছোট হচ্ছে। অ্যাকুইট অ্যাঙ্গেলের রেঞ্জ কি ছিল? 90 পর্যন্ত, 90 থেকে ছোট হবে, কিন্তু এটা 90 থেকে বড় হয়ে যাচ্ছে ভাই, কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট হচ্ছে, সেগুলোকে অবটিউজ অ্যাঙ্গেল বলা হচ্ছে। ওকে। স্ট্রেট অ্যাঙ্গেল, স্ট্রেট অ্যাঙ্গেল বলতে কিছুই না, একটা যদি সোজা দাগ টেনে দাও তাহলে দেখো এখানে 180 ডিগ্রি ক্রিয়েট করেছে, এটাকেই বলা হচ্ছে 180 ডিগ্রির অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল কোনটাকে বলছে ভাই? ধরো এরকম একটা অ্যাঙ্গেল টানলে, তার মানে এইখানে ভাই একটা অ্যাঙ্গেল তৈরি হবে, তাই তো? এটা ঠিক উল্টো দিকের অ্যাঙ্গেলটাকেই বলা হচ্ছে না রিফ্লেক্স অ্যাঙ্গেল। তো উল্টো ভাবে আমি বলতে পারি যে কোনো অ্যাকুট অ্যাঙ্গেল যদি এখানে ক্রিয়েট হয়, অ্যাকুট অ্যাঙ্গেলের উল্টো দিকের এই অ্যাঙ্গেলটাই হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেলের এখানে কি করে বুঝবো? 180 থেকে বড় হবে কিন্তু 360 থেকে কম হবে। সার্কুলার অ্যাঙ্গেল কাকে বলছে? গোটা 360 ডিগ্রিকে বলছে সার্কুলার অ্যাঙ্গেল। মানে এখান থেকে শুরু করে গোটা এই ঘুরে আবার এই সেম পয়েন্টে চলে আসি, তাহলেই ভাই 360 ডিগ্রি ঘোরা হয়ে গেল আমার, ওইটাকেই বলছে সার্কুলার অ্যাঙ্গেল। ওকে। আর রিফ্লেক্স অ্যাঙ্গেল কি করে পাচ্ছি আমি? 360 থেকে এখানে থিটা আমি মাইনাস করে পাচ্ছি, মানে এটা যদি থিটা হয় তাহলে এই থিটাটা 360 থেকে মাইনাস করে পাচ্ছি। ওকে। নেক্সট দেখো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলতে কি বুঝি? ধরো এরকম অ্যাঙ্গেল আছে, আমাকে বলে দিল এটা আলফা এটা বিটা, যদি আলফা প্লাস বিটা 90 ডিগ্রির সমান হয় তাহলেই ভাই এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে। মানে কিছুই না, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে আমি দুটো ভাগে ভাগ করে দিলাম, এবার দুটোকে আবার যোগ করে বলছি 90 ডিগ্রি হবে, তার মানে ওই দুটো ভাগে যে ভাগ করেছিলাম ওই দুটোর যোগফলকেই বলা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। নেক্সট সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলছে? 180 ডিগ্রির এখানে লাইনকে দুটো, যে কোনো দুটো ভাগে ভাগ করে দিলাম, একটা নাম দিয়ে দিলাম আলফা, একটা বিটা নাম দিয়ে দিলাম,
তো আলফা প্লাস বিটা এখানে যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেই দুটো অ্যাঙ্গেলকে বলা হচ্ছে একে অপরের সাপ্লিমেন্টারি। বোঝা গেল? মানে আলফার সাপ্লিমেন্টারি কত হয়ে যাবে? আলফার সাপ্লিমেন্টারি বিটা হয়ে যাবে। ওকে, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কাকে বলছে? পাশাপাশি দুটো অ্যাঙ্গেল। অ্যাডজাসেন্ট মানে হচ্ছে পাশাপাশি দুটো অ্যাঙ্গেলকে বলা হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। এখানে দেখো এই দুটো অ্যাঙ্গেলকে বলছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। তার মানে আমি এরকম টানলাম, টেনে এইটাকে বললাম যে এটা আলফা এটা বিটা। তার মানে আলফা বিটা তো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হচ্ছেই, কিন্তু যদি তোমাকে ফিগার এরকম দিয়ে দেয়, বললো যে এইটা আলফা এইটা বিটা, তাহলে কি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হবে? হ্যাঁ, তাহলেও এই আলফা এই বিটার অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হয়ে যাবে। পাশাপাশি যেই দুটো অ্যাঙ্গেলই ক্রিয়েট হোক না কেন, সেই দুটো অ্যাঙ্গেলকেই বলা হয় অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। ওকে, এটা যেইভাবেই পাশাপাশি থাকুক তাতে কোনো ফরক পড়ে না। দেখো, তারপরে লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস কি বলছে না, ধরো এরকম একটা দাগ টেনে নিলাম ভাই, এইটার অ্যাঙ্গেল কত হচ্ছে? এটার অ্যাঙ্গেল 180 ডিগ্রি হচ্ছে, তাই তো? 180 ডিগ্রি আমি জানি। আমি বললাম যে এখান থেকে তিনটে অ্যাঙ্গেলে এইভাবে ডিভাইড করে দিই। আমি বললাম যে এটা আলফা এটা বিটা এটা গামা। এখানে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি আলফা প্লাস বিটা প্লাস গামা এখানে কত হচ্ছে ভাই? 180 ডিগ্রির সমান হচ্ছে। যদি তিনটে অ্যাঙ্গেলের আমি সাম কত দেখতে পাচ্ছি? 180 ডিগ্রি দেখতে পাচ্ছি। তার মানে এই তিনটে অ্যাঙ্গেলকে আমরা বলবো লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। ওকে, এইখানে এই দুটোকে দেখতে পাচ্ছি, এটা আলফা এটা বিটা, এই দুটোর যোগফল কত হচ্ছে ভাই? 180 সমান হচ্ছে। তাহলে এটাকে কি বলবো? যে পেয়ারটা লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। তারপরে চলে আসো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল মানে কিছুই না, ট্রান্সভার্সাল লাইন চলে গেল, একে অপরের উল্টো দিকের এই অ্যাঙ্গেল গুলো বলছে সমান হবে। মানে এটা যদি আলফা হয় এটা যদি বিটা হয়, আলফা ইকুয়াল টু বিটা হবে। এটাকেই বলা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। কিংবা উল্টো দিকে ধরে নাও, এটা থিটা হচ্ছে আর এটা গামা হচ্ছে, তার মানে থিটা ইকুয়াল টু গামা হবে। এটাকেই বলা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এবার দেখো, আমরা দুটো প্যারালাল লাইন আছে, ওকে, এই দুটো প্যারালাল লাইনকে বললাম যে এই একটা এরকম লাইন কেটে চলে গেছে। তো দুটো প্যারালাল লাইনকে যদি একটা লাইন এরকম কেটে বেরিয়ে যায়, তাহলে এখান থেকে অনেক রকমের কনক্লুশন আমরা বের করতে পারি। কনক্লুশন গুলো কি কি? এবার দেখো ভাই, যদি একটা দুটো প্যারালাল লাইনকে একটা এরকম লাইন কেটে বেরিয়ে যায়, তাহলে এই লাইনটা, যে লাইনটা কেটে বেরিয়ে গেল, ওটা প্যারালাল লাইনের উপরে বিভিন্ন অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এরকম 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 এরকম, ভিতরের দিকে বাইরের দিকে বিভিন্ন অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। তো এই অ্যাঙ্গেল গুলো নিয়েই আমরা বিভিন্ন কনক্লুশন বের করি। না, কি কি কনক্লুশন বের করি? প্রথমে কি বলছে? ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। যখনই ভাই একটা লাইন দুটো প্যারালাল লাইনকে কেটে বেরিয়ে গেল, ভাই ভিতরের দিকে এরকম এই চারটে অ্যাঙ্গেল পাচ্ছি আমরা, এই চারটে অ্যাঙ্গেলকে বলা হচ্ছে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। এবার দেখো বাইরের দিকে এরকম আরো চারটে অ্যাঙ্গেল পাচ্ছি, এই বাইরের অ্যাঙ্গেল গুলোকে বলা হচ্ছে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। ওকে, তারপরে দেখো বলছে এল আর এন দুটো প্যারালাল লাইন, এই দুটো লাইনকে ভাই একটা ট্রান্সভার্সাল লাইন এরকম কেটে বেরিয়ে গেছে, তাহলে করসপন্ডিং অ্যাঙ্গেল এখানে পাচ্ছি। না, করসপন্ডিং অ্যাঙ্গেল কোনগুলো হচ্ছে ভাই? এখানে 1 2 3 4 5 6 7 8 এরকম করে টোটাল 8টা অ্যাঙ্গেল আমি পেয়েছি। যখন এই 8টা অ্যাঙ্গেলের মধ্যে আমরা দেখি, তখন এই একের থেকে মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা একটা বাইরে, যেদিকেই বাইরে নেব সেদিকেই আবার এই ভিতরেরটা, সেদিকে উল্টো দিকের ভিতরেরটা, এই দুটো সমান হবে। একের সাথে এই 5 সমান। যে 2 ধরি, 2 এর সাথে এই 6 সমান। 3 যদি ধরি, তাহলে ভিতরেরটা ধরছি, উল্টো দিকের বাইরেরটা সমান হবে 3 এর সাথে 7। আবার এই 4 এর সাথে 8 সমান হচ্ছে। বোঝা গেল? এগুলোকে বলা হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল।
আচ্ছা, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল বের করতে পারি আমরা, না কিরকম? না আমি বললাম যে এখানে ইন্টেরিয়র অ্যাঙ্গেল এই চারটে পেয়েছি ভাই, তেমনই এই এই অ্যাঙ্গেলটা ধরলাম, এই অ্যাঙ্গেলের সাথে উল্টো দিকের অ্যাঙ্গেলটা সমান হবে, উল্টো দিকের ভিতরের অ্যাঙ্গেলটাই সমান হবে, 3-এর সাথে 6, আবার 4 যদি ধরি 4-এর সাথে 5। অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেলে কি হচ্ছে, সেম ইন্টেরিয়রে যেমন ভিতরের সাথে ভিতরের মিল খাচ্ছিল, এটা কি হচ্ছে বাইরের সাথে বাইরের মিল খাবে। মানে 1-এর সাথে এই 8 সমান হচ্ছে, 2-এর সাথে এই 7 সমান হচ্ছে। বোঝা গেল? কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলছে, মানে 3-এর সাথে 5 এই দুটো অ্যাঙ্গেল আমি যদি যোগ করে দিই 180 ডিগ্রি পাচ্ছি। আচ্ছা ভাই, কথা বলো, এই যে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এত কিছু তো আমরা বের করলাম, এগুলো আসছে কোথা থেকে? এগুলো এই জন্যই আসছে যে দুটো অ্যাঙ্গেলের যোগফল ভাই সবসময় 180 ডিগ্রি হচ্ছে। মানে কেন হচ্ছে দেখো, একটা লাইন এরকম টেনে দিলাম আমরা, লাইনটা কি 180 ডিগ্রি, তাই তো? আমি বললাম যে এই লাইনটাকে আমি এরকম ঘিরে দিলাম দুই সাইড থেকে, তার মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলটাই এই দুই সাইড দিয়ে ঘেরা হয়ে গেল না? এই জন্যই বলা হচ্ছে যে আলফা প্লাস বিটা 180 ডিগ্রি হচ্ছে ভাই। বোঝা গেল? আচ্ছা, আমরা কি বলি, আমরা বলি যে ট্রাইঙ্গেলের এরিয়া 180 ডিগ্রি হয়, তাই না? এই সরি, ট্রাইঙ্গেলের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হয়। কেন হচ্ছে এটা? এই একটা লাইন নিলাম, এই লাইনটা 180 ডিগ্রি, আমি বললাম যে এই লাইনটাকে এরকম ঘিরে দিই, এরকম ঘিরে দিই, তার মানে এইখানের অ্যাঙ্গেল, এইটা অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, মানে এই 180 ডিগ্রিটাকেই আমি বাউন্ড করে দিলাম, বদ্ধ ঘরে আমি আটকে দিলাম। তার মানে এই 180 ডিগ্রিটাই এই তিনটে ভাগে ভাই ভাগ হয়ে গেল। এই জন্যই বলা হচ্ছে ট্রাইঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেলের সাম কত হয়, 180 ডিগ্রি হয়। কেন হয়? এই জন্য হয় ভাই, আমরা বাউন্ড করে দিচ্ছি ওই অ্যাঙ্গেলটাকে, ঘিরে দিচ্ছি। বোঝা গেল? ভাই এই 4 আর এই 6 এই দুটোর যোগফল কি হবে, 180 ডিগ্রি হবে। কেন হবে সেটা বলে দিলাম। চলো কিছু অঙ্ক করা যাক। দেখো কি বলছে, হাউ মেনি ডিস্টিংক্ট স্ট্রেট লাইনস ক্যান বি ড্রন থ্রু 2 পয়েন্টস। কি হবে তাহলে? বলছে দুটো পয়েন্ট আমি দিলাম, দুটো পয়েন্ট এ বি, এই দুটো পয়েন্ট দিয়ে ডিস্টিংক্ট বলছে মানে আলাদা আলাদা, এই দুটো পয়েন্ট দিয়ে তুমি কি আলাদা আলাদা স্ট্রেট লাইন আঁকতে পারবে? পারবে না, একটাই তো স্ট্রেট লাইন আঁকতে পারছি। তারপরে কি আর স্ট্রেট লাইন এখানে হবে? হ্যাঁ, কিন্তু যদি এখানে শুধু লাইনের কথা বলতো তাহলে ইনফাইনাইট হতো, কিন্তু স্ট্রেট লাইন বলেছে, ওই জন্য অ্যান্সার 1 হবে। পরেরটা দেখো, বলছে দ্য ডিস্টেন্স বিটুইন এনি 2 পয়েন্টস এ আর বি। এ আর বি দুটো পয়েন্ট আছে, এদের মধ্যে ডিস্টেন্স বলছে এনি 2 পয়েন্টস এ অ্যান্ড বি ইজ শর্টেস্ট, দেন এ বি ইজ, এ বি কি হবে তাহলে? লাইন সেগমেন্ট। এক্স্যাক্টলি, লাইন সেগমেন্ট। রে হলে কি হচ্ছে, ইনফাইনাইট লেন্থ পর্যন্ত চলে যাচ্ছে, কিন্তু এখানে কি ইনফাইনাইট লেন্থ বলছে না, এ আর বি এখানে এন্ডিং পয়েন্ট ফিক্স করে দিয়েছে। আর্ক মানে কি হচ্ছে, আর্ক মানে তো এরকম ঘুরে চলে আসছে, এটা কি শর্টেস্ট ডিস্টেন্স পাচ্ছি? পাচ্ছি না, তো এটাও হবে না, আর্কও হবে না এখানে। তারপর একটা দেখো, ইফ এই দুটো অ্যাঙ্গেল বলে দিচ্ছে আর সাপ্লিমেন্টারি, দেন পি কি হবে এখানে? ভাই সাপ্লিমেন্টারি মানে আমরা কি জানি, সাপ্লিমেন্টারি মানে আলফা আর বিটা দুটোর যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে, তবেই বলতে পারি যে আলফা বিটার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কিংবা বিটা আলফার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে এখানে পি এর ভ্যালু কত হবে বলো, পি এর ভ্যালু? বলো হবে, হয়তো করার কিছু ছিল না, এই দুটো যোগ করে দাও, তার মানে এখানে কত পাচ্ছি, 6p। এই দুটো যোগ করে দিলে কত পাচ্ছি, মানে 84 ইকুয়াল টু এখানে কত, 180।
তার মানে 6p ইকুয়াল টু 84 মাইনাস করে দেবো, তার মানে এখানে 96 পেয়ে যাচ্ছি। 5 হলো 96। নেক্সট, দ্য মেজার অফ দা বলছে সাপ্লিমেন্টারি অফ অ্যাঙ্গেল ইজ 10 মোর দ্যান 4 টাইমস অফ অরিজিনাল অ্যাঙ্গেল, ফাইন্ড দ্য কমপ্লিমেন্টারি অফ দ্যাট পার্টিকুলার অ্যাঙ্গেল। মানে আগে এখান থেকে এই কন্ডিশন অনুযায়ী ধরে নিই অ্যাঙ্গেলটা আলফা, তো আলফার ভ্যালু এখানে বের করে নিতে হবে, তারপরে এটার আবার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল জিজ্ঞেস করছে। তার মানে 90 থেকে আলফা মাইনাস করে দিয়ে যে অ্যান্সারটা পাবো সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে আগে আলফার ভ্যালুটা বের করে নাও। এত টাইম না চলবে না। দ্য মেজার অফ দ্য সাপ্লিমেন্টারি অফ অ্যান অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেলটা আমি আলফা ধরে নিই। আচ্ছা, আলফার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, আলফার সাপ্লিমেন্টারি 180 মাইনাস আলফা হবে কি হবে না? হবে। তার মানে কি বলছে, দ্য মেজার অফ দ্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ অ্যান অ্যাঙ্গেল, তার মানে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত পেলাম? 180 মাইনাস আলফা। অ্যাঙ্গেল ইজ বলছে 10 মোর দ্যান দ্য 4 টাইমস, তার মানে এটা বলছে 10 মোর, তো ইকুয়াল করতে গেলে আমি এখানে ধরে নিলাম যে 4 টাইমস অফ আলফা প্লাস 10, এটার সাথে ইকুয়াল হয়ে গেল। এবার ক্যালকুলেশন করে দিই, মানে এখানে কত হচ্ছে 170 পেয়ে গেলাম, আর এখানে 5 আলফা হয়ে গেল। তো আলফা ইকুয়াল টু কত পাচ্ছি, মানে 5 17 দুগুণ 34। ব্যাস। তবে আলফা ইকুয়াল টু আমি কত পেয়ে গেলাম? 34 পেয়ে গেলাম। তো এটার কমপ্লিমেন্টারি কত হবে? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 90 মাইনাস আলফা, মানে 90 মাইনাস 34, তার মানে অ্যান্সার কত হচ্ছে? 50। নেক্সট, ওদের কে এর ভ্যালু কত হবে? কতক্ষণ লাগাচ্ছে কত না? বলছে দ্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ অ্যাঙ্গেল কে ইজ কত? আচ্ছা, কে এর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে ভাই? কে এর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলতে পারি 180 মাইনাস কে, এটাই ইকুয়াল টু কত বলছে? 12x প্লাস 4, নাকি না? অ্যান্ড দ্য কমপ্লিমেন্ট অফ অ্যাঙ্গেল কে মেজার বলছে 6x। আচ্ছা, কে এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে ভাই? 90 মাইনাস কে, এটাই কত বলছে? 6x। বুঝা গেল? এটাই 6x বলছে। আচ্ছা, একটা কাজ করতে পারি আমরা। আমরা বললাম যে এটাকে আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কত পাচ্ছি? 180 মাইনাস 2k ইকুয়াল টু 12x পাচ্ছি। এই দুটোকে এবার সলভ করতে পারি, এবার। আমি বললাম যে মাইনাস করে দিই। মাইনাস করলে এখান থেকে কত হবে? 180 থেকে 180 কেটে যাবে, আর এখানে কে কে কেটে গিয়ে এখানে শুধু কে পড়ে থাকলো, 2k থেকে কে কেটে গিয়ে। আর এখান থেকে 12x আছে, তোমার 12x থেকে 12x কেটে যাচ্ছে, কে ইকুয়াল টু কত? 4। এক লাইন
নেক্সট। কি বলছে এটা? The measure of supplement of angle A is 40 larger than twice twice the measure of the complement angle of A. What is the sum in degrees of the measure of supplement and complement of angle A? তার মানে এর সাপ্লিমেন্টারি বের করতে হবে, কমপ্লিমেন্টারি বের করতে হবে, বের করে সেটা সাম জিজ্ঞেস করেছে, সেটা যোগফল জিজ্ঞেস করেছে ভাই। তাহলে আগে আমাদের কি লাগবে? আগে আমাদের অ্যাঙ্গেল এ প্রয়োজন, তাই না? ভাই কি বলছে? দ্য মেজার অফ সাপ্লিমেন্ট অফ অ্যাঙ্গেল এ, তার মানে অ্যাঙ্গেল এর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে? না 180 মাইনাসে বলতে পারি, 180 মাইনাসে বলছে ইজ 40 লার্জার দ্যান টুয়াইস দ্য মেজার অফ কমপ্লিমেন্ট। আচ্ছা, এর কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল কত হবে তাহলে? আমি বলতে পারি 90 মাইনাসে, তাই তো? এইটা দুগুণ বেশি বলছে, তার মানে এইটাকে 2 গুণ আমি বাড়িয়ে দিই। 40 বেশি বলছে এইটা, তো ইকুয়াল যেহেতু করছি এটাকে আমি 40 বাড়িয়ে দিই, তাহলে না ইকুয়াল হচ্ছে। তাহলে ভাই 180 মাইনাসে ইকুয়াল টু এইদিকে 180 মাইনাস 2a প্লাস 40। তো এ ইকুয়াল টু কত চলে আসছে? 40 পেয়ে গেলাম আমরা। আচ্ছা, তাহলে এ যদি 40 পাই, তাহলে এর সাপ্লিমেন্টারি কত হবে? এর সাপ্লিমেন্টারি কত হবে? 180 মাইনাস 40, তার মানে 140। আচ্ছা, এর কমপ্লিমেন্টারি কত হবে? কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি তার মানে 90 মাইনাস 40 হবে, তার মানে কত হচ্ছে? 50। আচ্ছা, এই দুটো যোগফলই না জানতে চেয়েছে আমাদের, তাহলে যোগফল কত হচ্ছে? 190। এটাই অ্যান্সার। তাহলে বেশিক্ষণ টাইম লাগবে এটা করতে। নেক্সট। কি বলছে? দুটো অ্যাঙ্গেল বলছে আর কমপ্লিমেন্টারি, দেন ফাইন্ড এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? ভাই দুটো কমপ্লিমেন্টারি যদি জানি, তাহলে দুটোর যোগফল কত হয়? আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, তবেই না বলতে পারি যে আলফা বিটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কিংবা বিটা আলফার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। দুটোর অ্যাঙ্গেলের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে ভাই 2x মানে এখানে 5x, 90, সরি 3x হবে। তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে কত পাচ্ছি ভাই? 3x ইকুয়াল টু 90 থেকে মাইনাস করে দেবো না, 69। তো এক্স ইকুয়াল টু কত পাচ্ছি? 23। হয়েছে? এত পর্যন্ত কোথাও কোনো ডাউট আছে? আই হোপ ডাউট থাকার কথা না। ঠিক আছে, জিওমেট্রির ফার্স্ট ক্লাস এত পর্যন্তই রাখছি। এরপরে দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস